আসসালামু আলাইকুম। আজ আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা এবং অসমতা নিয়ে আলোচনা করব, অর্থাৎ রিয়েল নাম্বারস অ্যান্ড ইনইকুয়ালিটিস। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা এবং অসমতা। তো প্রথম অংশে থাকবে বাস্তব সংখ্যা এবং অধ্যায়ের শেষের দিকে থাকবে অসমতা। তো বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। তো সংখ্যার আগে প্রকাশ করা যায় এমন সব সংখ্যাগুলো নিয়েই বাস্তব সংখ্যা গঠিত হয় এবং এই বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা আমাদের সাধারণ জীবনে যে সংখ্যাগুলো দেখি সবগুলোই বাস্তব সংখ্যা, এবং একে আর দ্বারা প্রকাশ করা হয়। এইভাবে এই বাস্তব সংখ্যার কিছু সাবসেট অর্থাৎ উপসেট রয়েছে, যার মধ্যে একটি হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেটকে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে একটি কথা হলো, গণনাকারী সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এক থেকে শুরু করে যত সংখ্যাগুলো রয়েছে পূর্ণ সংখ্যা, সেগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 এভাবে ডট ডট একেবারে অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। এবং এই স্বাভাবিক সংখ্যার ভেতর আবার কিছু মৌলিক এবং অমৌলিক সংখ্যা রয়েছে। মৌলিক সংখ্যাগুলো আমরা জানি 2 3 5, এভাবে আমাদের 7, তারপর আমাদের 11 13 ডট ডট এইগুলো সংখ্যা। তো মৌলিক সংখ্যার ইংরেজি নাম হলো প্রাইম নাম্বার। এই জন্য মৌলিক সংখ্যার সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। মৌলিক সংখ্যার সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবং অমৌলিক সংখ্যা যেটা, ওটা হলো কম্পোজিট নাম্বার। তো স্বাভাবিক সংখ্যার সেটে মৌলিক নয়, এগুলো হলো কম্পোজিট নাম্বার। এখন আমরা জানবো বাস্তব সংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ উপসেট, সেটি হলো পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ ইন্টিজার। ইন্টিজার নাম্বার। তো এই পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে? মাইনাস পূর্ণ সংখ্যা এবং প্লাস পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের পূর্ণ সংখ্যার সেট গঠিত হয়। অর্থাৎ -1 যদি আমরা অসীম থেকে আসি, -3 -2 -1 এবং কি 0 সহ 0 1 2 3 তারপর ডট ডট, এটি হলো আমাদের পূর্ণ সংখ্যার সেট। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার সেটের ভেতর স্বাভাবিক সংখ্যা রয়েছে, অর্থাৎ এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই 1 2 3 এগুলো স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের একটি উপসেট বলা যায় স্বাভাবিক সংখ্যা। একইভাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সেট অর্থাৎ মূলদ সংখ্যার সেট সম্পর্কে এখন আমরা জানবো। তো এখন আমরা মূলদ সংখ্যার সেট সম্পর্কে জানবো, অর্থাৎ মূলদ সংখ্যার ইংলিশ হলো রেশনাল নাম্বারস। যে সমস্ত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুবাদ আকারে প্রকাশ করা যায় সে সেটকে মূলদ সংখ্যার সেট বলে। অর্থাৎ যদি আমরা এই মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তো এক্ষেত্রে কিউ সেটটি হবে x এবং x ইকুয়াল টু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ পি কিউ বিলংস টু জেড বাট নট ইকুয়াল টু 0। হিয়ার কিউ ইজ নট ইকুয়াল টু 0, এটি শর্ত, কারণ 0 দিয়ে দিলে অসীম হয়ে যাবে, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে সেটিকে মূলদ সংখ্যার সেট বলা হয় এবং কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অমূলদ সংখ্যার সেট কোনটি? যেটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটিকে অমূলদ সংখ্যার সেট বলা হয়। যেমন √2, একে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। √11, একে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, এই জন্য এটি অমূলদ সংখ্যার সেট। এভাবে পৌনঃপুনিক নয় এমন অসীম দশমিক সংখ্যা, তৃতীয় সংখ্যার যেমন আমাদের পাই, আমাদের এগুলো আমাদের সবগুলো অমূলদ সংখ্যার সেট। এখানে বলে রাখা ভালো, অমূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। তো আমাদের মূলদ সংখ্যার সেট হলো কিউ, অমূলদ সংখ্যার সেট হলো কিউ প্রাইম। তো মূলদ সংখ্যার ভেতর আরও কিছু রয়েছে, যেমন মূলদ সংখ্যাকে আমরা কয়েকটি ভাগে প্রকাশ করতে পারি, যেমন ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র দশমিকে প্রকাশ করতে। আবার দশমিকের মধ্যে সসীম দশমিক, পৌনঃপুনিক দশমিক, অসীম দশমিক, এগুলো অনেক কিছু রয়েছে। মোট কথা, বাস্তব সংখ্যার সকল উপসেটের মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাভাবিক সংখ্যার সেট, আমাদের অমূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, শূন্য সহ ধনাত্মক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তো বাস্তব সংখ্যার এখন আমরা একটি ম্যাথ করব বাস্তব সংখ্যা নিয়ে, এবং এই ম্যাথ করার ফলে একটি ম্যাথের মাধ্যমে সবগুলো ম্যাথ মূলদ না অমূলদ এটি প্রমাণ করা যায়। তো আমরা এখন প্রমাণ করব যে √3 একটি অমূলদ সংখ্যা। তো এখানে √5, √11 এবং √17 সবগুলো সংখ্যাতে একই পদ্ধতিতে করা যাবে। তো আমরা জানি √3, একে আমরা স্কোয়ার করলে আমাদের হবে 3। এর আগে যদি আমরা 1কে স্কোয়ার করি তাহলে আমাদের 1 আসবে, 2কে স্কোয়ার করলে 4 আসবে, অর্থাৎ 1 এবং 4 এর স্কোয়ার, 1 এবং 2 এর স্কোয়ারের মাঝখানে আমাদের √3। তো এভাবে প্রথমে
করে নিতে হবে। 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, √3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এবং আমাদের 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা। তো সুতরাং √3 পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নয়, এটি প্রথমে আমরা প্রমাণ করলাম। সংখ্যা নয়, এটি প্রথমে প্রমাণ করে নিলাম। এটি করে নিলেও হবে, না করলেও চলবে, কিন্তু করে নেওয়া ভালো। তো প্রতি ক্ষেত্রে এইভাবে করে নেবেন। যেমন √5 ক্ষেত্রে আমরা কি করব, 2 এবং 9 নিব, মানে 2 স্কোয়ার এবং 3 স্কোয়ারেরটা নিব। তারপর আমরা ধরি √3 একটি মূলদ সংখ্যা, প্রসেস সবগুলোর সেম মূলদ সংখ্যা, এবং √3 ইকুয়াল টু p/q, যেখানে pq belongs to z এবং pq সহমৌলিক। আমরা লিখব, এটি লেখার পর এখন আমরা স্কোয়ার করে দিব। √3 স্কোয়ার ইজ ইকুয়াল টু p²/q²। তো স্কোয়ার করার পর এখান থেকে দেখা যাচ্ছে এখানে আসছে 3, এখানে p² p/q লিখি, আরেকটি p লিখি এবং q-কে 3 এর সঙ্গে গুণ করে দিই। তো এখানে আমরা স্পষ্টত বাংলা লিখতে হবে। দেখতে পাচ্ছি 3 এবং q স্বাভাবিক সংখ্যা, তাই 3q স্বাভাবিক পূর্ণ সংখ্যা, আর কি পূর্ণ সংখ্যা। তারপর আমরা লিখব, ফলে তাদের p/q ইন্টু p একটি পূর্ণ সংখ্যা। তারপর আমরা লিখব, কিন্তু তাদের p/q ইন্টু p একটি ভগ্নাংশ, যেহেতু p/q ভগ্নাংশ, এবং তাহলে p এর সঙ্গে p/q গুণ করলে একটি ভগ্নাংশ সংখ্যাই হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। কেননা তারা সহমৌলিক, p ও q সহমৌলিক, অর্থাৎ তাদেরকে পূর্ণ সংখ্যা বানানো সম্ভব নয়। সহমৌলিক বলতে এই সংখ্যাগুলোকে বোঝায় যাদের কাটাকাটি করে একেবারে একটি পূর্ণ সংখ্যা নিয়ে আসা সম্ভব নয়। অর্থাৎ যদি আমাদের p2 হয়, q4 হয়, তাহলে আমরা 1/2 নিয়ে আসতে পারি, বা p4 আমাদের q2, তাহলে 2 নিয়ে আসতে পারি, কিন্তু এটা তখন সহমৌলিক হবে না। সহমৌলিক হলো যেমন 3/7, এটি হলো সহমৌলিক। কাটাকাটি করে উপরে পূর্ণ সংখ্যা নিয়ে আসা যাচ্ছে না, ভগ্নাংশই থাকছে, এটি হলো সহমৌলিক। তো p, কেননা তারা p এবং q সহমৌলিক, আর পূর্ণ সংখ্যা একটি প্রকৃত ভগ্নাংশের সমান হতে পারে না, সমান হতে পারে না। তো যেহেতু সমান হতে পারে না, অর্থাৎ 3q ইজ নট ইকুয়াল টু p/q ইন্টু p, সুতরাং √3 মূলদ হতে পারে না। সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। তো সেম প্রসেসে প্রতিটি অঙ্কই করা যাবে। √11, √5, √17, √7, √2 সবগুলো একই পদ্ধতিতে করা যাবে। বাংলা লেখাগুলো এইভাবেই লিখতে হবে। প্রথমে এটি প্রমাণ করে নিতে হবে, তারপরে এইভাবেই লিখতে হবে। তো এখন আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক বর্ণনাতে যাব। তো বাস্তব ভিত্তিক সংখ্যার স্বীকার্য সম্পর্কে জানব।
প্রথমটি হলো আবদ্ধতা। তো ক্লাস্টার যেটা, তো এ এবং বি যদি আমাদের বিলংস টু আর হয়, অর্থাৎ বাস্তব সংখ্যা, তাহলে এখান থেকে লেখা যায় এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, এবং 2 নম্বরটি এ বি ইজ ইকুয়াল টু বি এ বি যে কথা, বি এ একই কথা। সেমভাবে বিনিময়যোগ্যতা যেটি, সরি এটি বিনিময়যোগ্যতা ছিল, তো এটি ছিল বিনিময়যোগ্যতা, এটি বিনিময়যোগ্যতা ছিল। তো এখন আবদ্ধতা সম্পর্কে জানব। আবদ্ধতা, তো এ এবং বি বিলংস টু আর হলে এক্ষেত্রে প্রথমটি আমাদের যেটি হলো এ প্লাস বি বিলংস টু আর, এ মাইনাস বি বিলংস টু আর, অর্থাৎ তাদের যোগফল, বিয়োগফল এবং গুণফল, 3 নম্বরটি হলো গুণফল, সবগুলো বাস্তব সংখ্যা হবে। কিন্তু এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, ভাগফল যেটি সেটি বাস্তব সংখ্যা হবে, কিন্তু এক্ষেত্রে শর্ত হলো বি নট ইকুয়ালস টু 0, তাহলে একমাত্র ভাগফলও বাস্তব সংখ্যা হবে। একইভাবে 3 নম্বরটির রয়েছে সংযোজনযোগ্যতা, এতগুলো আমি দেখাচ্ছি না, বলে দিচ্ছি। সংযোজনযোগ্যতা লিখবেন, সংযোজনযোগ্যতার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটি লেখা যায় এবিসির ক্ষেত্রে, গুণনের ক্ষেত্রে একই, বন্টনযোগ্যতার ক্ষেত্রেও একই। যদি আমরা এভাবে লিখি তাহলে এবি প্লাস এসি, এটি হলো আমাদের বন্টনযোগ্যতা। তো অভেদকের অস্তিত্ব, একটি মাত্র সংখ্যা 0 যেটি এটির অন্তর্ভুক্ত, যেন সকল এ বিলংস টু আর হয়, তাহলে এ আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস এ সমান সমান এ, এটি হলো আমার অবধিকের অস্তিত্ব। গুণ করলে 0 হয়ে যাবে। এটি বিপরীতকের অস্তিত্ব, অর্থাৎ সকল সংখ্যা এ যদি রিয়েল নাম্বার বিলংস টু হয় এবং একটি মাত্র মাইনাস এও যদি রিয়েল নাম্বার হয়, এ মাইনাস এ দুইটি বিপরীতার্থক, তাহলে এ ইনভার্স যেটি সেটিও আমাদের রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হবে। এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ সমান সমান 0। ওইভাবে এখান থেকে আরেকটি জিনিস লেখা যায়, সমান সমান 1, এ এবং এর ইনভার্স, এবং এর ইনভার্স কিন্তু এ উভয়ই 1 হবে। তো যোগ বিয়োগ গুণ ভাগের প্রক্রিয়ায় আমাদের মূলদ আবদ্ধ, কিন্তু অমূলদ আবদ্ধ নয়। 2 প্লাস রুট 5, 6 মাইনাস রুট 5 এগুলো যেহেতু অমূলদ, কিন্তু এদের যোগফল 8 অমূলদ। যোগ বিয়োগ প্রক্রিয়ায় জেড আবদ্ধ, গুণ প্রক্রিয়ায় এন আবদ্ধ বাস্তব সংখ্যার সেট। তো এখন আমরা কিছু এগুলো দেখবো, একটি ম্যাথ দেখবো। তো আমরা এটি প্রমাণ করবো, এটি খুব ইম্পর্টেন্ট না, এ বি সি বিলংস টু আর এবং এ প্লাস বি সমান এ প্লাস সি হলে প্রমাণ করো বি ইজ ইকুয়াল টু সি। তো এটা আমাদের যে স্বীকার্যগুলো আছে সেগুলো দিয়ে প্রমাণ করব। তো প্রথমে আমরা লিখব এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি, তারপর আমরা মাইনাস এ যোগ করে দেবো উভয় পাশে, এ প্লাস বি মাইনাস এ প্লাস সি, তারপর আমরা যা করব মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি এটি নিব, এখানে সি হবে। তো এটি নেওয়ার পর এখানে 0 হয়ে যাবে, বি 0 প্লাস সি। তো এটি ছিল আমাদের সংযোজন বিধি, এটি ছিল বিপরীতকের অস্তিত্ব অনুযায়ী। সুতরাং বি ইজ ইকুয়াল টু সি, এটা অভিধকের অস্তিত্ব অনুযায়ী, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আগে গত কয়েক বছর এসেছিল, অনেক আগে, তো এগুলো দেখানো হলো। তখন আমরা অসমতা সম্পর্কিত স্বীকার্য দেখব, অসমতা সংক্রান্ত স্বীকার্য দেখব। তো অসমতা সংক্রান্ত স্বীকার্যের ক্ষেত্রে এ বি যদি বিলংস টু আর হয় এবং এ ইজ গ্রেটার দেন যদি বি হয়, অথবা এ ইজ লেস দেন বি, অথবা এ ইজ ইকুয়াল টু বি, 3 ক্ষেত্রেই হতে পারে। আবার 2 নম্বরটি যদি দেখি, এ ইজ লেস দেন বি হতে পারে, বি ইজ লেস দেন সি হতে পারে। যদি এ ইজ লেস দেন বি এবং বি ইজ লেস দেন সি হয়, তাহলে আমরা লিখতে পারি এ ইজ লেস দেন সি, যেহেতু এ বি থেকে ছোট, বি আবার সি থেকে ছোট, অর্থাৎ এ অবশ্যই সি থেকে ছোট হবে। তো একইভাবে আমাদের 3 নম্বর স্বীকার্য যেটি, যদি এ ইজ গ্রেটার দেন 0 হয় এবং বি ইজ গ্রেটার দেন 0 হয়, তবে এ বি গ্রেটার দেন 0 হবে। 4 নম্বরটি এ বি সি যদি
বাস্তব সংখ্যা হয় এবং এ ইজ লেস দেন বি হয়, তবে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হবে, কারণ উভয় ক্ষেত্রে আমরা সি যোগ করছি এবং লেস দেনই থাকবে। যোগ করার ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার যদি আমরা 5 নম্বরে যাই, অর্থাৎ এ বি সি যদি আমাদের আর হয় এবং এক্ষেত্রে এ ইজ লেস দেন বি হয়, তাহলে এখানে দুটি শর্ত। একটি হলো এসি সি দ্বারা গুণ করেছি লেস দেন বিসি, অর্থাৎ গুণের ক্ষেত্রেও কোনো ধরনের পরিবর্তন হবে না। কিন্তু এখানে শর্ত হলো সিকে আমাদের ধনাত্মক হতে হবে, কিন্তু সি দ্বারা আমরা গুণ করলাম কিন্তু সি লেস দেন 0, সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ মাইনাস সংখ্যা দ্বারা উভয়পক্ষে গুণ করলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে। তো আমাদের 6 নাম্বার স্বীকার্য যেটি এখন আমরা দেখব, এ ইজ গ্রেটার দেন 0 হলে মাইনাস এ লেস দেন 0 এবং এ ইজ লেস দেন 0 হলে মাইনাস এ ইজ লেস দেন 0। তো সম্পূর্ণতার ধর্ম সম্পর্কে এখন জানবো। এক্ষেত্রে ব্যবধি, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, সীমিত সেট সম্পূর্ণতার ধর্মের ভিতরে পড়ে। তো ব্যবধির মাধ্যমে দেখব। তা এই ক্লাসে আমরা শুধু ব্যবধিটা দেখব, পরবর্তী ক্লাসে আমরা অন্যগুলো দেখব। তো এখন আমরা ব্যবধি সম্পর্কে জানবো। তো বাস্তব সংখ্যা সেটের বিশেষ ধরনের উপসেটকে ব্যবধি বলা হয়। যদি এ এবং বি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এ ইজ লেস দেন বি হয়, তাহলে এ বি এর মধ্যবর্তী সকল সংখ্যার সেটকে দ্বারা গঠিত বাস্তব সংখ্যার সেটকেই বলা হয় এ এবং বি এর ব্যবধি। ব্যবধি আবার দুই প্রকার, একটি হলো মুক্ত ব্যবধি এবং বদ্ধ ব্যবধি, অর্থাৎ ওপেন ইন্টারভাল যেটি মুক্ত ব্যবধি এবং ক্লোজ ইন্টারভাল যেটি হলো আমাদের বদ্ধ ব্যবধি। তো আমাদের ওপেন ইন্টারভালকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এবং আমাদের বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এটি মনে রাখতে হবে। মুক্ত ব্যবধির প্রান্তীয় সংখ্যা অন্তর্ভুক্ত থাকে না, এবং এটি ভালোভাবে বুঝাবো আমি। বদ্ধ ব্যবধির ক্ষেত্রে প্রান্তীয় সংখ্যা অন্তর্ভুক্ত থাকে। আবার এক্ষেত্রে আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমাদের মুক্ত ব্যবধিকে উল্টাভাবে থার্ড ব্র্যাকেট দিলে যেটা হয় সেটা দ্বারা প্রকাশ করা যায়। তো এখন আমরা প্রথমটি দেখব, যেটি আমাদের ব্যবধির প্রথমটি, এটি হলো একটি মুক্ত ব্যবধি। তো এখানে এক্স বিলংস টু আর, এ এবং বি অন্তর্ভুক্ত। তো এখানে প্রথমে আমি বলেছিলাম মুক্ত ব্যবধির ক্ষেত্রে প্রান্তীয় সংখ্যা অন্তর্ভুক্ত থাকে না। তো আমি যদি সংখ্যা রেখে এটিকে প্রকাশ করি অসীম থেকে অসীম পর্যন্ত, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, তো আমার এ থেকে বি পর্যন্ত সংখ্যাটি রয়েছে, এই জন্য আমি সংখ্যা রেখে এটিকে গাঢ় করে দিলাম। যেহেতু এটি মুক্ত ব্যবধি, সেক্ষেত্রে আমার এ অন্তর্ভুক্ত নয়, আমার এ অন্তর্ভুক্ত নয়, এখানে বলা হয় নাই এ সহ এবং বি সহ, মুক্ত ব্যবধির ক্ষেত্রে এটি হবে না। তো আমার এটি হলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। কিন্তু যখন আমি বদ্ধ ব্যবধির ক্ষেত্রে যাব, এ এবং বি সহ, এ এবং বি সহ, এ ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স, বি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, অর্থাৎ আমার এক্ষেত্রে এ এবং বি পূরণ করতে হবে, অর্থাৎ এ সহ আমার বি সহ এবং এ থেকে বি এর মাঝে এভাবে। তারপর মোট 9টি এভাবে দেখাচ্ছে, আমি 4টি দেখাবো এই ক্লাসে, 5টি দেখাবো। তো 4টি দেখাচ্ছি আর দুটি, আর বাকি 5টি পরবর্তী ক্লাসে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি এ মুক্ত বিবৃতি রয়েছে, বি বদ্ধ বিবৃতি রয়েছে, অর্থাৎ এ ইজ লেস দেন এক্স, বি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স। তো আমাদের এ যেহেতু মুক্ত সেহেতু এ অন্তর্ভুক্ত নয়, কিন্তু এ থেকে বি পর্যন্ত আমাদের রয়েছে এবং বি সহ বদ্ধ, তাহলে এটা পূরণ করে দিতে হবে। তো এটির ক্ষেত্রে উল্টা, এ সহ কিন্তু বি সহ নয়, এভাবে পূরণ করতে হবে সংখ্যা রেখার ক্ষেত্রে। তো পরবর্তীগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।